ইদানিং আমার কাজের চিন্তা ভাবনা অনেক কমে গেছে। আগে এটা হতো না, তবে বেশ কয়েক সপ্তাহ ধরে আমার কোনো কাজ যেন করতে ইচ্ছে করছে না। বাড়িতে বসেই ছোটখাটো একটা কাজ করি আমি, তবে বন্ধুদের সাথে আড্ডায় মাতোয়ারা হয়ে কাজের দিকে আমাদেরও ঠিক মন বসতে চাইছে না। আমি যে গ্রামে থাকি সেই গ্রামের নাম নলিকাটা এবং আমাদের স্টেশনের নাম নেত্রা। যে গ্রামে আমরা থাকি সেখানে মানুষজনের বসবাস অনেক, তাই আড্ডা মারার লোক কম হয় না। এই সময় বর্ষাকাল, তাই কখন যে বৃষ্টি হচ্ছে আর কখন যে রোদ উঠছে তা বোঝাই দায়। তবে বিকেল হলে ঝোড়ো হাওয়া আর তার সাথে আকাশে গুড়গুড় শব্দে মেঘ গর্জন করে ওঠে, মানে ওই সময় বেশি বৃষ্টি হয়। সত্যি বলতে সেই সময়ের পরিবেশটা খুব সুন্দর লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তবে এই সব চক্করে আমাদের ক্রিকেট খেলাটা মাটি হয়ে যাচ্ছে। অবশ্য যা পরিমাণে গরম পড়েছে তাতে বৃষ্টি হলে মন শান্তি হয়। প্ল্যান করেছিলাম আমরা এবার বৃষ্টি হলে সোজা চলে যাব দোলতলার মাঠে, তারপর নেমে পড়ব ফুটবল খেলতে। তবে আমাদের এখানে ছেলেরা ফুটবলের থেকে ক্রিকেট বেশি পছন্দ করে, তাই বৃষ্টি কমে গেলেই যখন রোদ একেবারে কড়া করে ওঠে তখন সবাই চলে যায় ক্রিকেট খেলতে। তা যাই হোক, সেদিন মন্টু মামা খবর দিল খেলার মাঠটা একটু সারতে হবে। আমরা যেন স্নান করার আগে মাঠে গিয়ে উপস্থিত হই। ওই ঠিক দুপুর দিকে কোদাল তরমুজ নিয়ে ক্রিকেট মাঠে আমরা হাজির হলাম। ক্রিকেট আমার প্রিয় খেলা তা বলবো না, তবে খেলতে দারুণ লাগে। আমরা সবাই মিলে একসাথে মাঠটা ঠিক করছিলাম। তবে কিছুক্ষণের মধ্যেই অনেক ছেলেরা বাড়ি চলে গেল। আমরা চারজন সেই সময় মাঠে উপস্থিত ছিলাম, আমি, ঝন্টু কাকা, মন্টু মামা ও গৌরহরি। আমাদের মাঠের ধারেই একটা গোভাগার আছে, সেদিকে খুব একটা আমরা যাই না। মায়ের মুখে শুনেছি জায়গাটা নাকি ভালো নয়। আমি মাঠ ঠিক করছিলাম, ঠিক এমন সময় ঝন্টু কাকা সেই গোভাগারের ধারে দাঁড়িয়ে চিৎকার করে বলল, এই আরে তাড়াতাড়ি আয় এদিকে। আমরা সবাই ছুটে গেলাম। গিয়ে দেখলাম গোভাগারের ধারে জাম গাছের উপরে একটি মৃতদেহ ঝুলে রয়েছে। চমকে উঠলাম আমরা সবাই। লোকটা কে? আমি অন্তত আমাদের গ্রামে কোনোদিন তাকে দেখিনি। তবে আমার পাশ থেকে ঝন্টু কাকা বলে উঠল, আরে আরে এ তো ভোলা পাল, শিবপুরে বাড়ি। আরে ইনি এখানে এইভাবে, কি সর্বনাশ। এই শোন, কেউ ভুল করেও কিন্তু লাশটা নামাতে যাস না। পুলিশ এসে যা করার করবে। আমি সিনেমাতে দেখেছি, যারা প্রথম লাশ দেখে তাদের উপরেই অনেক জিজ্ঞাসাবাদ হয়, আর ঠিকঠাক উত্তর দিতে না পারলে তাদেরকে থানায় ধরে নিয়ে যায় এবং টর্চার করে অনেক। এক কাজ করি, চল, তার চেয়ে বরং আমরা পালাই। আমরা সবাই মন্টু মামার কথা শুনলাম। এক এক করে সবাই যে যার নিজের বাড়ি চলে এলাম। তবে যাওয়ার আগে সবাই মিলে প্রতিশ্রুতি করলাম যে এই কথাটা কাউকে বলবো না। বিকেলে খবর পেলাম পুলিশ এসেছে এবং লাশটাকে ময়না তদন্তে পাঠিয়েছে। থানার ওসি জগৎ ঠাকুর খুব সাংঘাতিক একজন মানুষ, সবাইকে এনকাউন্টারে গুলি করে মারে। তিনি ওখানে থাকা সবাইকে নাকি জিজ্ঞাসাবাদ করছিলেন। ভাগ্য ভালো আমরা আগে যে লাশটা দেখেছি সেটা উনি জানতে পারেননি। প্রায় 7 দিন মতো আমরা মাঠে ধারে ভারেও গেলাম না কেউ। খালি সন্ধ্যাবেলায় পাড়া ছোট ক্লাবে গিয়ে আড্ডা মেরেছি। তার কারণ এই মুহূর্তে মাঠে গেলে বিপদ হতে পারে। সেদিন সন্ধ্যার দিকে ছোট ক্লাবের ভিতরে আমাদের আলোচনা হচ্ছিল এই ব্যাপারটা নিয়ে। সেই সময় বাইরে চলছিল তুমুল বৃষ্টি ও ঝড়। মাঝে মাঝে এমন বজ্রপাত পড়ছে
তাতে মনে হচ্ছে প্রকৃতি আজ ভয়ানক রেগে আছে আমাদের উপর। মন্টু মামা বলল, আচ্ছা, আমাকে সবাই একটা কথা বল, আমরাই কি প্রথম ভোলাপালের লাশটা দেখেছি, নাকি তার আগে কেউ দেখেছিল? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে আগেও কেউ দেখেছে। তার কারণ আমি যখন মাঠে গিয়েছি তখন বাজবে ওই দুপুর 12:30। তো পরিষ্কার অন্য কেউও দেখেছে, কিন্তু সেও আমাদের মতো কাউকে কিচ্ছু বলেনি। গৌরহরি অনেকক্ষণ চুপ করে কি যেন একটা ভাবছিল। তারপরে সে বলল, আমরা ফেঁসে গেলাম না তো? পুলিশকে বলে দিলেই ভালো হতো যে আমরাই প্রথম দেখেছি। কেউ তো কিছু বলতে পারেনি শুনলাম। ওই জগৎ ঠাকুর চারিদিকে নাকি খোঁজ চালাচ্ছে। হ্যাঁ, তুই এমন ভাবে বলছিস যেন ভোলা পালকে আমরা খুন করেছি। আরে আমরা তো দেখেছি, কিন্তু আমরা কাউকে খুন করিনি। আর ভাগ্যিস সেই সময় সবাই চলে গিয়েছিল। এই 4 জন ছিলাম বলে একমাত্র বাঁচোয়া, না হলে কিন্তু ভীষণ বিপদে পড়ে যেতাম আমরা। আচ্ছা আচ্ছা, এই ভোলাপাল লোকটাকে? আমি তো জানতাম রান্নার কাজ করতো। হ্যাঁ, অনেক আগে আমিও কাজ করেছি ওর কাছে। কিছুদিন আগে একবার অশোক মামার কাছ থেকে শুনেছিলাম লোকটা কিরকম যেন একটা হয়ে গিয়েছিল। ভুলভাল নাকি বকতো, আর বারবার বলতো ওর ঘরে নাকি কিছু একটা আছে। ডাক্তার বলেছিল হ্যালুসিনেশন হচ্ছে, কিন্তু সে তো কিছুতেই মানতে চায় না। ওর ঘরে নাকি কোনো প্রেতাত্মা বাস করছে। যত সব অদ্ভুত কথাবার্তা। এমনিতে তো অশোকদা একটু হাম বড়ালো, সত্যি বলছে না মিথ্যে বলছে বোঝাই মুশকিল। আর তাছাড়া এই লোকের তো আমাদের পাশের গ্রামে একটা বাড়িও আছে। ও তো বাড়ি করেছিল ওখানে। আরে দেখোনি, এই মাঝে মাঝে মদ খেতো আমাদের পোলের ধারে বসে। আমি তো অনেকবার দেখেছি। তবে সত্যি বলতে গোভাগারটাও কিন্তু ভালো নয় মন্টুদা। এমনও তো নয় যে ওই লোকটা তার হাতে শিকার হয়েছে। পলকে মন্টু মামার মুখ ভয়ে সাদা হয়ে গেল। কয়েক সেকেন্ড চুপ করে থেকে তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, তো মন্দ কথা বলিস নি গো। আমরা এতক্ষণ এটার কথাই ভাবিনি। কিন্তু আজ থেকে 7 বছর আগের জিনিস সে এইরকম করবে বলে তো আমার মনে হয় না মন্টু। আমি মানছি নলি কাটার গ্রাম ভূত প্রেতের আতুর ঘর, তা বলে এটা তো 7 বছর আগের ঘটনা। এটা তো ঠিক লাগছে না। অন্য কোনো কেস আছে, বুঝলি তো, অন্য কোনো কেস আছে। ওদের দিয়ে কোনো বিশ্বাস নেই গো। আমরা দিনের বেলায় ওখানে খেলি বলে আমাদের কিছু মনে হয় না, তবে রাত নামলে ওই জায়গাটা আর ঠিক থাকে না। তাছাড়া 6 মাস আগে ওখানে কি হয়েছিল তোমার মনে নেই? তুমি তো নিজেই জানো সেসব। তখন তোমার বউ বেঁচেও ছিল। আর ওই যে ওই দিন একটা রাতে টিপটিপ করে যখন বৃষ্টি পড়ছিল, তখন তুমি আর আমি ওখানে বসে মদ খাচ্ছিলাম পোলের ধারে বসে। সেই সময় ওই নলি কাটার মাঠে কেউ ছিল না, খালি তুমি আর আমি ছাড়া। তুমি বুকে হাত রেখে বলো তো, খেজুর গাছের পাশ থেকে একটা সাদা ধুতি পরা লোককে তুমি উঠে আসতে দেখোনি? সে আবার ডাইরেক্ট যেন ওই গোভাগার থেকে উঠে আসছে। কিন্তু ওটা মানুষও তো হতে পারে। আচ্ছা ঠিক আছে, যদি সত্যি সে মানুষ হবে, তাহলে সেই সময় মাঠের ওই পার থেকে গদাইদা আর ভুম্মলদা যখন সাইকেল চড়ে বাড়ি ফিরছিল, তখন গদাইদার হাতের লাইটটা কত বড় নিশ্চয়ই তোমার মনে আছে। সে তো একভাবে রাস্তায় মেরে এগিয়ে যাচ্ছিল আপন মনে গল্প করতে করতে। আমরাও লক্ষ্য রাখলাম ওই সাদা ধুতি পরা লোকটাকে দেখব বলে, কিন্তু গদাইদা লাইট মারার সাথে সাথেই সে কোথায় গায়েব হয়ে গেল। তুমি আমাকে বলে বোঝাও, বলো দেখি এবার সে কোথায় গেল? দেখ দেখ, ওখানে সত্যি খুব খারাপ জায়গা। মানি আর না মানি, ওখানে গেলেই ভয় লাগে। আর তার কারণ আর একটু এগিয়ে গেলেই ওই নলি কাটার শ্মশান। অনেকে বলে শ্মশান খুব পবিত্র। ওরে ওরে, নলি কাটার শ্মশান পবিত্র হয় না রে। তাহলে তাহলে ভোলাপাল কি?
কথাটা বলতে গিয়ে থেমে গেল। ঠিক সেই সময় বিকট জোরে একটা বাজ পড়ল। গৌরহরি যেন কেঁপে উঠল। আজ প্রকৃতি কি না তাণ্ডব দেখাচ্ছে। বাইরের ঝড় বৃষ্টি যে কখন পতন হবে তা ভাবাও যাচ্ছে না। শোন, এই আলোচনা আমরা বন্ধ করি। এই জিনিস নিয়ে ভেবে লাভ নেই। ফালতু ফালতু টেনশন। আর তার থেকে থেমে গেল ঝন্টু কাকার কথা। ঠক ঠক করে দরজায় ধাক্কা মারার শব্দ শুনতে পেলাম। আমরা চারজনে বিস্ময়ে চমকে উঠেছিলাম সেই সময়। এই অন্ধকার রাতে, তাও এইরকম ঝড় বৃষ্টিতে দরজায় কে ধাক্কা মারতে পারে? গৌরহরি এগিয়ে গেল দরজা খুলতে। সে দরজাটা খুলতেই ভিতরে ঢুকে এলো বৃষ্টির কান্না জল মাখানো খানিকটা দমকা হাওয়া। গৌরহরি বাইরে কাউকে দেখতে পেল না। গাটা তা ঝমঝম করে উঠল। তারপরই হঠাৎ করেই গৌরহরি আতঙ্কে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। আমরা অবাক হয়ে গেলাম। একে লোডশেডিং, ভালো করে কিছু দেখা যাচ্ছে না, আর তার উপর এরকম আকস্মিক চিৎকার শুনে আমরা তিনজনে তাড়াতাড়ি তার কাছে আসতেই আমরা দেখলাম সে দরজা ধরে ঠকঠক করে কাঁপছে। আমরা সবাই মিলে একত্রে বললাম, আরে এই গৌরহরি, কি হলো গৌরহরি? কাঁপছিস কেন? আরে গৌরহরি, কি হলো রে? রে? কি দেখেছিস? গৌরহরি কি মুশকিল, বলবি তো? মুখে কোনো কথা নেই। দেখো কি হলো? এই গৌরহরি, কি বলবি তো রে বাবা? কি হয়েছে নাকি? গৌরহরি, এই কি হলো রে? মন্টুদা, মন্টুদা, ওখানে ওখানে আমি ওই লোকটা দেখেছি। আরে আরে কোন লোকটাকে দেখেছিস? ভোলাপালকে দেখেছি। মন্টু মামা আমাদের মুখে দেখে বিস্ময় ভাব নিয়ে একবার তাকালো। তারপর বাইরের দিকে গিয়ে চারিদিকে একবার দর্শন করতে লাগলো। আমরাও গেলাম। কি কনকনে ভিজে বাতাস, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি, নাকি নৈশ পৃথিবীদের পায়ের মনের শব্দ? হ্যাঁ, আজ আকাশের কি হয়েছে? প্রকৃতি আজ কি ধ্বংসের পথে? বড় বড় গাছগুলো ওরকম ভাবে মাতালের মতন দুলছে। বাপরে! গৌরহরি, গৌরহরি, শান্ত হ। তোর কি এমন হলো যে তুই ঠক ঠক করে কাঁপছিস? আরে এ তো ভালো জ্বালাতনে পড়লাম। আরে এ আর কি করছিস না তো আমাদের সাথে? আমি আমার মায়ের দিব্যি দিয়ে বলছি মন্টুদা, আমি ওই লোকটাকে দেখেছি। তার চোখে কি ছিল আমি জানি না। ওকে দেখার পর থেকে আমার শরীরটা কেমন যেন অস্থির লাগছে। আমার আমার মাথাটা কেমন যেন পড়ছে, কিরকম যেন একটা হচ্ছে। হ্যাঁ, কিন্তু আরে বাইরে তো কেউ নেই রে। তুই সব ভুল দেখেছিস। আরে ভোলাপাল মরে গিয়েছে। কি যে সব বলছিস না? হ্যাঁ, এখন নেই, তবে ছিল। আমি দেখেছি। ওই দেখো, ওই দেখো ঝন্টু কাকা আবার এসেছে। ওই তো দাঁড়িয়ে। আমি ওর হাসি শুনতে পাচ্ছি। আরে হাসছেটা কি? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। আরে কি বলছে? কথা শেষ করতেই গৌরহরি মাটিতে লুটিয়ে পড়ল। আমরা সবাই মিলে তাকে ধরে এনে ক্লাবে থাকা ছোট টেবিলের ওপরে শুইয়ে দিলাম। গৌরহরি তখনও ঠক ঠক করে কেঁপেই চলেছে। আরে আরে কি হলো এর? আরে ঘাট হয়েছে কেন যে আজ এইসব কথা বলতে গেলাম? যা বলেছ ঝন্টু কাকা, মহা মুশকিলে পড়ে গেল। একে নিয়ে কি করি এখন বলতো? গৌরহরি ঠক ঠক করে কাঁদছে। তার শরীরে যেন কাঁপুনি ধরেছে। আমরা তার হাত পা ধরে রাখতে পারছি না। বাইরে হঠাৎ করেই শুনতে পেলাম মোট করে কোনো একটা গাছের ডাল ভেঙে পড়ল। এরপর ক্লাব ঘরে যেটা ঘটল সেটা সম্পূর্ণ অবিস্মরণীয়।
আচমকা কাঁপতে কাঁপতে হঠাৎ করে সোজা হয়ে উঠে বসলো গৌরহরি। দুবার জোরে কাশলো। আমরা চমকে এক হাত দূরে সরে এলাম। গৌরহরি মাথাটা নিচু করে আছে সেই সময়। কোনো এক অদ্ভুত জিনিস মনে হয় ওর শরীরে জড়িয়ে ধরেছে। ঠিক কয়েক সেকেন্ড মাথা নিচু করে থাকতে থাকতে হঠাৎ করে আমাদের দিকে কিরকম একটা মুখ করে তাকালো সে। হ্যারিকেনের আলোতে দেখলাম ওর চোখ দুটো কেমন যেন লাল হয়ে গেছে, গাল দুটো কিরকম চাপা চাপা লাগছে। মন্টু মামা রাগী গলায় বলল, সালা এত জোরে একটা থাবড়া মারবো না কানের নিচে, ছিটকে গিয়ে ক্লাবের বাইরে পড়বি। ইয়ার্কি মারাটা বন্ধ কর, বারবার বলছি কিন্তু আমি প্রচন্ড রেগে যাচ্ছি। গৌরহরি মন্টু মামার দিকে কিরকম একটা দৃষ্টিতে চেয়ে রইল। তারপরে ধরা গলায় বলল, আমাকে তোরা ওখানে নিয়ে চল। আমি ওখানে যাব। ওখানে হ্যাঁ, নিয়ে যাব মানে? আর আর তোর গলাটা এরকম লাগছে কেন? গোভাগার, আমি ওখানে যেতে চাই। এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই ঝড় বৃষ্টিতে শালা একটা শিয়াল কুকুরও রাস্তায় বের হবে না, আর তুই বলছিস গোভাগাড়ে যাব? আরে এত রাতে ওখানে যাবি কেন? দরকার আছে। আমি ওখানে যেতে চাই। গৌরহরির কণ্ঠটা শুনে ভয়ে কাঠ হয়ে গেলাম আমি। নিয়ে যাবি নাকি আমি নিজেই চলে যাব? তবে থাক তোরা এখানে, আমি নিজেই যাব। শালা নাটক করছে রে, শালা নাটক করছে। গলা নকল করে নিজেকে বিরাট বড় ভয়েস আর্টিস্ট ভেবে নিয়েছে। যা তুই যা। গৌরহরি টেবিল থেকে নেমে আপন মনে ছোট ক্লাব থেকে বাইরে বেরিয়ে গেল। আমরা অবাক হয়ে গেলাম, এ তো সত্যি সত্যি বাইরে বেরিয়ে গেল। আমরা তো এটা আশাই করিনি। তার কারণ গৌরহরি প্রচন্ড ভীত ছেলে, তার উপর এরকম ঝড় জলে। এই মন্টু মামা ও যে সত্যি সত্যি গোভাগার দিয়ে যাচ্ছে গো। আরে ও নাটক করছে রে। হ্যাঁ, না, আমার তো তা মনে হচ্ছে না। শোন রে, ওর চোখটা দেখ, ওর চোখটা কিরকম লাল হয়ে গিয়েছে দেখছিস? চল বাইরে চল। প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে আমরা তিনজনে বাইরে বেরিয়ে গৌরহরিকে খুঁজতে আরম্ভ করলাম। সে ততক্ষণে ওই অন্ধকারের মধ্যে কোথায় যেন গায়েব হয়ে গিয়েছে। সত্যি সত্যি গোভাগাড়ের দিকে চলে গেল না তো? হ্যাঁ, তাহলে তো সর্বনাশ। হ্যাঁ রে মন্টু, এ তো বিরাট পরিমাণে ঝড় হচ্ছে রে। আরে দাঁড়িয়ে তো থাকা যাচ্ছে না। আরে গাছপালা ভেঙে মাথায় পড়বে না তো? আরে কি বলিস মন্টু? আরে তাই তো ভাবছি আমি, এই অবস্থায় গৌরহরি কোথায় চলে গেল? ও তো আমাদের সাথেই থাকে। যদি ওর কিছু হয়ে যায় তখন ওর পরিবারকে কি জবাব দেব? হে মা মনসা, মাগো জয় মা মনসা, মাগো গেল কোথায় ছেলেটা? আমি টর্চ লাইটটা নিয়েছি, আর এই ঝড়ে ছাতায় কোনো কাজ হবে না। তাই চলো ভিজে দেখি কোথায় গেল মালটা। বেশি দেরি করলে কিন্তু বিপদ মামা, তাড়াতাড়ি চলো। ঠিক বলেছিস বাবলু, একদম ঠিক বলেছিস। চল মা মনসা মায়ের নাম নিয়ে একবার দেখি, যা হবে দেখা যাবে। আমি বাজি রেখে বলতে পারি প্রায় 70 কিলোমিটার গতি বাতাস বয়ে যাচ্ছে আমাদের ওপর দিয়ে, আর তার সাথে তুমুল জোরে বাজ পড়ছে। ঠিক এই সময় একটা ব্যাপার ঘটল। মাঠের দিক থেকে গৌরহরির উচ্চ সুস্পষ্ট কর্কশ অট্টহাসির একটা রব উঠল। গৌরহরির গলার আওয়াজের মতো মনে হলেও আমাদের মনে হলো যেন একটা অমানসিক অস্বাভাবিক স্বর। হাসির শব্দটা এত উচ্চ ও তীক্ষ্ণ যে আমাদের বুকের ভিতরটা কেঁপে উঠল।
হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে গেলাম মাঠের দিকে। সত্যি বলতে গা ছমছম করছে। এই এত রাতে আমরা তিনজন ছাড়া আর কেউ নেই সেইখানে। তাও এতদিন আমরা মাঠের দিকে আসিনি, তাই যেন আরো বেশি করে ভয় লাগছে। মালটা জ্বালাবে আমি বুঝতে পারছি। হ্যাঁ, ও কি মদ খেয়েছিল নাকি? আমি তো জানি না ঠিক, ওই তো সবার আগেই ক্লাবটা খুলেছিল। তুই কখন এসেছিলিস ক্লাবে? আমি তো এসেছি ওর থেকে আধা ঘন্টা পরে, তখন তো সন্ধে হয়ে গিয়েছিল। মালটা আগে এসে এতক্ষণ কী বা করছিল? আমরা তিনজনই আলাদা আলাদা হয়ে মাঠে চারপাশটা খুঁজতে লাগলাম। ততক্ষণ বৃষ্টি একটু কমেছে, ওই সামান্য ঝিরঝির করে পড়ছিল। রাত তখন প্রায় 10টা বেজে গিয়েছে। এদিকে আবার মেঘ ডাকতে শুরু করেছে। গা শিরশির করা বাদলার হাওয়া দিচ্ছে। বৃষ্টি ফের এলো বলে অনেকক্ষণ থেকেই মনের ভিতরে কেমন একটা অস্বস্তি হচ্ছিল। কাদা জলে পা দিয়ে সামনের অজিত বুড়োর বাগানের দিকে গৌরীকে খুঁজতে যাব এমন সময় পিছন থেকে ঝন্টু কাকার ডাক শুনতে পেলাম। বাবলু, 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 এই তো, আরে এই তো এদিকে, আরে তাকারে বাবলু। পিছনে ফিরে তাকিয়ে দেখি ঝন্টু কাকা হাত নেড়ে আমাকে ডাকছে। তার সাথে মন্টু মামাও রয়েছে। আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম ওদের দিকে। তারপরে বললাম, কি হয়েছে? হে হে, সর্বনাশ হয়ে গিয়েছে, সর্বনাশ হয়ে গিয়েছে রে বাবলু। হে, এই গোভাগাড়ের ভিতরে ওই যে সবেদা গাছটা রয়েছে, হ্যাঁ হ্যাঁ, সেখানে গৌরহরির দেহটা কেউ কেউ যেন ফাঁসির মতো ঝুলিয়ে রেখেছে। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ হ্যাঁ, আমারও খুব ভয় লাগছে রে, খুব ভয় লাগছে। চলো গিয়ে দেখি। অন্ধকারের মধ্যে গোভাগাড়ের ভিতরে ঢুকলাম। তারপর সবেদা গাছের ডালের উপরে টর্চ লাইটটা মারতেই চমকে উঠলাম। ঠিক যেমন ভোলাপাল জাম গাছের উপরে মৃত অবস্থায় ঝুলেছিল, গৌরহরিও ঠিক তেমনি। তার মাথায় কি যেন ধারালো কোপ মেরেছে। তার মাথাটা দুভাগ হয়ে রয়েছে, চোখ মুখে লেগে রয়েছে তাজা রক্ত। এটা কি করে হলো? এটা কি করে হলো? হে ভগবান, হে ভগবান, গৌরহরিকে কে মারলো? কে মারলো এমন করে? হে, পুলিশ তো আমাদের ছাড়বে না রে। হে ভগবান, আমরা কি করলাম? এই ছেলেটাকে একা একা ছেড়ে দিলাম। হ্যাঁ, কি হলো রে, কি হলো? ছেলেটাকে একা একা ছেড়ে দিলাম। চুপ চুপ চুপ, কেঁদো না। আমরা তো খুন করিনি ওকে, কিন্তু মুশকিলে পড়ে গেলাম। আজ সন্ধ্যা থেকে গৌরহরি আমাদের সাথেই ছিল, এটা তো ওর পরিবার জানে। হে ভগবান, কি মুশকিলে পড়লাম। চুপ চুপ, হ্যাঁ হ্যাঁ, কেউ একটা আসছে মনে হয় না এদিকে। কিরে, শুনতে পাচ্ছিস? আমার মনে হচ্ছে কেউ মরা নিয়ে আসছে। চল 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 চল, আমরা লুকিয়ে পড়ি। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, চলে এখান থেকে পালাই চল। কয়েকটি লোক মরার খাট কাঁধে করে নিয়ে এসে গোভাগাড়ের পাশ দিয়ে বেরিয়ে গেল সামনের দিকে। এই যে কাল রাতে গৌরহরি তোদের সাথে ছিল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তবে বিশ্বাস করুন স্যার। এই, একদম কথা নয়, আগে আমার কথা শেষ হোক, তারপর তোরা বলবি। গোবাগানের পেছনে যে সবেদা গাছটা আছে, সেখানে গৌরহরি গেল কি করে? স্যার, আসলে আমরা আমাদের ওই ছোট ক্লাবে বসে আড্ডা মারছিলাম, এবং ওই কালকের ওই ভোলাবালের মৃত্যুটা নিয়েই আমাদের আলোচনা মেন হচ্ছিল আর কি। আর এমনিতে সেই সময় যে পরিমাণে ঝড় জল হচ্ছিল যে কি বলবো স্যার। তো স্যার, ঠিক সেই সময়ই হঠাৎ করে আমাদের
ক্লাবের দরজাতে কে যেন ধাক্কা দেয়। আমরা ভেবেছি কোনো মানুষ হয়তো এই রাতের বেলায় ঝড় বৃষ্টির মধ্যে ভিজছে, তো দরজাটা খুলে দিই। তো সেই জন্যই স্যার গৌরহরি গিয়ে দরজাটা খুলে দেয়। তখন তখন স্যার আমরা ওই তিনজনে আমাদের নিজেদের মধ্যেই কথাটা বলছিলাম। হঠাৎ করেই দেখি স্যার গৌরহরি চিৎকার করে মাটিতে পড়ে গেল। আমরা তাড়াতাড়ি করে যেতেই আমাদের বলল ওনাকে স্যার এই ভোলা পালকে এই ঝড় বৃষ্টির মধ্যে দেখেছে। ভোলা পাল? কি বলছিস কি? মায়ের দিব্যি স্যার, মায়ের দিব্যি। মিথ্যে বললে আমার মা মরে যাবে স্যার, আমি সত্যি বলছি, বিশ্বাস করুন স্যার। আচ্ছা, তারপর কি হলো? স্যার স্যার ও প্রচণ্ড ভয় পাচ্ছিল স্যার। আমরা জানি ও একটু অভিনয় করে, তো আমরা মজার ছলেই নিচ্ছিলাম। তাছাড়া আপনি বলুন স্যার, ওই ঝড় জলে একটা কুকুর অবধি বের হবে না। আর স্যার সত্যি কথা বলছি, সবচেয়ে বড় কথা হলো ভোলা পাল মারা গেছে, সে কী করে ওই রাস্তায় দাঁড়াবে বলুন তো। তারপর স্যার ও যেন কেমন করতে লাগলো, আর বারবার বলছে গোভাগাড়ে যাবো। সত্যি বলছি স্যার, আমি ভেবেছি নাটক করছে। রেগে গিয়ে বললাম যা গোভাগাড়ে যা। উমা দেখে সঙ্গে সঙ্গে চলে গেল। তা তুই যেতে বললি কেন? স্যার আমি কি করে বুঝবো স্যার যে ও সত্যি চলে যাবে? আমি জানি ও নাটক করছে। ও যে এই ঝড় জলে বাইরে বেরিয়ে একদম সোজা গোভাগাড়েই চলে যাবে, আমি কি করে জানবো? আর তারপরেই আমরা যখন ওকে খুঁজতে বেরোলাম স্যার, তখন ওর একটা হাসির শব্দ আমরা শুনতে পেয়েছিলাম স্যার। সত্যি বলছি স্যার, কি ভয়ানক সেই হাসি। বুঝতে পারলাম ও সত্যি মাঠের দিকেই গেছে, তাই আমরাও গিয়েছিলাম সেখানে। আর গিয়েই দেখি। বুঝলাম। তবে তোদের আর একটা কথা বলি, ভোলা পালকে কেউ খুন করেছে, আর সেটা তোদেরই গ্রামের লোক। তারপর গৌরহরি, দুজনের মৃত্যুটা কিন্তু সেম, বাট আগে মেরেছে, তারপর গাছের ওপর ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। বেশ ইন্টারেস্টিং। শোন, তোদের এখন ছেড়ে দিলাম, তবে গ্রাম ছেড়ে বাইরে বের হওয়ার চেষ্টা করবি না কিন্তু। আমাদের লোক সব সময় তোদের নজরে রাখবে। উল্টো পাল্টা করবি তো সান্টিং দিয়ে দেবো ভালো করে, একদম, বুঝেছিস? চল যা। না স্যার, কোথাও যাব না আমরা। কিছু করিনি তো পালাবো কেন স্যার? মায়ের দিব্যি খেয়ে আমি কোনোদিন মিথ্যে কথা বলি না স্যার। ঠিক আছে, যা তোরা এখন। নলিকাটা যে কোনো সাধারণ গ্রামের মধ্যে পড়ে না, সেটা আমরা সবাই জানি। প্রতি বছর কোনো না কোনো বিপদ এসে জড়ো হয় এই গ্রামে। গৌরহরির মৃত্যুটা সারা গ্রামের মানুষেরা জেনে গেল, এবং তারা সবাই বলা বলি করতে লাগলো যে আমরাই তিনজন নাকি তাকে হত্যা করেছি। এক বিশ্রী বদনাম আমাদের ওপর এসে পড়ছে। গৌরহরির বাড়িতে যেতে পারছি না, ওর মা আমাদের দেখলে মুড়ো ঝাঁটা নিয়ে ছুটে আসছে মারবে বলে। ক্লাবে আর সকল লোকেরাও আমাদের তেমন আর পাতা দিচ্ছে না। অতএব একটা মৃত্যু আমাদের জীবনকে তছনছ করে দিল। তবে আমরাও এই রহস্য শেষ থেকে ছাড়ব। সত্যি এর পিছনে কোনো আত্মা আছে, নাকি কোনো রক্ত মাংসের মানুষ? খবর নিয়ে জানতে পারলাম সেদিন ভোলা পাল তার নতুন বাড়িতে এসেছিল কিছু একটা কাজ করতে মনে হয়। তবে ফিরে যাওয়ার সময় শর্টকাট রাস্তা ধরতে গিয়েছিল। তবে সে তার নিজের বাড়িতে আর ফিরে যায়নি। টানা 4-5 দিন ধরে নাগাড়ে বর্ষা চলেছে। গ্রামের সব পথে কাদা, খাল বিল আর মাঠ একাকার হয়ে গিয়েছে জলে। সারা নলিকাটার গ্রাম থই থই করছে জলে। যারা মাছ ধরতে ভালোবাসে তারা ছাড়া নলিকাটার মাঠে কেউ সেই রকম একটা যায় না। মাছ ধরতে আমি খুব ভালোবাসি। রাত হলেই বঁড়শি ছিপ জাল নিয়ে বেরিয়ে পড়তাম। তবে এবছর মন মেজাজটা ভালো নেই আমার। এইরকম একটা ঘটনা ঘটলে কার বা ভালো লাগে? তার উপর এই দুটোক্ষণ কে করলো তা জানতেও পারলাম না।
মনমরা হয়ে বাড়িতেই বসে থাকলাম। তবে সন্ধ্যার দিকে ঝন্টু কাকা আমাদের বাড়িতে এসেছিল। সে আমাকে বলল, আজ রাতে তৈরি থাকিস, মাছ ধরতে যাব মাঠে। না গো, ইচ্ছা নেই গো, মন মেজাজটা ভালো নেই আমার। আমার মা আমার পাশেই ছিল। তিনি নরম কণ্ঠে বললেন, যাবে কি করে বলো তো দাদা? ছেলেটা কিছু করলো না, কিন্তু সমস্ত গ্রামের লোকেরা বলে বেড়াচ্ছে তোমরা 3 জনে খুন করেছো ওকে। হ্যাঁ গো, ওকে মারতেই বা যাবে কেন আমার ছেলে? ও লোক অনেক কিছুই বলবে। হ্যাঁ, এখনো কোনো কিছু প্রমাণ হয়নি যে আমরা খুন করেছি। কি যে বলিস? হ্যাঁ, ওরা যদি আগে থেকে ভাবে যে আমরা ওর সাথে ঘুরি বলে আমরাই খুন করেছি, তাহলে ভুল ভাববে। ওই ভাগাড়ের ধারে এর আগেও তো একজন মরেছিল গলায় দড়ি দিয়ে। সেই কিছু ভূত হয়ে এইসব করেনি তো দাদা? হ্যাঁ, এত বছর হয়ে গেছে সেই ঘটনা, ও কি আর ওখানে থাকবে? ওই গোভাগাড়ে তো অনেক গরুকে গলায় দড়ি দিয়ে মেরে ফেলে দিয়েছিল, তারাও থাকতে পারে। কিন্তু কিন্তু আসল ব্যাপারটা হলো এই দুজনকে মারলো কে? আমি বলছি দাদা, ওই হাড়ু গেছো ভূত হয়ে এদের মেরেছে। মায়ের কথা সব সময় সত্যি হয়। আমার মন খুব কু ডাকছে দাদা, ওই হাড়ুই এসব করেছে। অকালে মরেছে, বিয়ে হয়নি, তাই ওই ভাগাড়েই থেকে গেছে। অবশেষে ঝন্টু কাকার কথায় রাজি হয়ে গেলাম। খাওয়া দাওয়া সেরে রাত 11:30 নাগাদ লণ্ঠন, চৌকি আর ছিপ নিয়ে বের হলাম। সাথে ঝন্টু কাকা ও মন্টু মামাও ছিল। সন্ধ্যে থেকে বৃষ্টিটা একটু ধরেছে। আজ 5 দিন পর এই প্রথম একটু শান্তি, কিন্তু সমস্ত আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। বিদ্যুৎ চমকাচ্ছে একটু বাদে বাদে, যে কোনো সময় আবার কেঁপে জল আসতে পারে। লাটুর কাছে থেকে একটা বড় ছাতা নিয়ে এলাম। বৃষ্টি আসলে 3 জন আরামসে হয়ে যাবে এই ছাতার মধ্যে। মাঠটা ছিল পুরোই ফাঁকা। বারবার সেদিন রাতের কথাটাই আমার মনে পড়ছিল। মনে হচ্ছিল ওই তো সেই গোভাগাড়ের ভিতরে সবেদা গাছের উপরে গৌরহরির মৃতদেহটা এখনো দেখা যাচ্ছে। বাদায় পা দিতে ঠান্ডা জলে ছ্যাদ করে উঠল বুকটা। অনেকক্ষণ একভাবে 3 জনে মাছ ধরতে লাগলাম। খেয়াল করিনি আমাদের চারপাশে কি হচ্ছে, এবং আমরা যে মাছ ধরতে ধরতে একদম বাদা ধরে হাঁটতে হাঁটতে সেই গোভাগাড়ের সামনে এসে দাঁড়িয়েছি, তা ঠাউরও করতে পারিনি। তবে আশ্চর্য, ভাগাড়ের জলে এত মাছ খেলছে। শিং, মাগুর, পোনা, চারা, কই, শয়ে শয়ে মাছ। খুব বড় ডোবা তো নয় এটা, তাহলে এখানে এত মাছ কি করে? তবে মাছ ধরা একটা নেশা। কি হয়েছে এখানে, কি না হয়েছে অত তখন মাথায় থাকে না। সামনে যখন এত মাছ, তখন লোভ সামলাই কিভাবে? আমরা 3 জনে ধরতে শুরু করলাম মাছ। শেষমেশ এতটাই উত্তেজিত হয়ে ফেললাম যে ওই ভাগাড়ের জলে নেমে আমরা মাছ ধরতে শুরু করলাম। তখনও বৃষ্টি আসেনি। এদিকে আবার মেঘ ডাকতে শুরু করেছে। গা শিরশির করা বাদলার হাওয়া দিচ্ছে। বৃষ্টি ফেরে এলো বলে যে ব্যাগটা আমি বাড়ি থেকে এনেছিলাম সেটা এত ভারী হয়ে উঠেছে যে কি বলবো। মন্টু মামা আনন্দে বলে উঠল, বুঝলি, আমরা যখন মাছ ধরতে নামি তখন মাছেরাও ভাবে এরা আমাদের কেন ধরতে নামলো। হ্যাঁ, যা বলেছিস মন্টু, এই রকম মাছ আগের বছরও পাইনি। এই বছর যেন একটু বেশি পেয়ে গেলাম একদিনে। যা যা বলেছিস। হঠাৎ আমার চোখ গিয়ে পড়ল সামনের অন্ধকার রাস্তার দিকে।
দেখলাম দুটো কালো অবয়ব চুপ করে দাঁড়িয়ে আছে। এবং তাদের চোখ দুটো লাল আগুনের ভাটার মতো জ্বলছিল। অনেকক্ষণ থেকেই আমার মনের ভিতরে কেমন একটা অস্বস্তি হচ্ছিল। কি অস্বস্তি সেটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না, তবে এইবার বুঝতে পারলাম কেন এটা হচ্ছিল। আমি যখন ঝন্টু কাকা আর মন্টু মামাকে ইশারা করতে যাব, ঠিক তখনই কর্পূরের মতো কোথায় মিলিয়ে গেল ওই দুটো অবয়ব। ঘন বর্ষার মধ্যরাতে গ্রামের বাইরের নির্জন জল ভরা মাঠে আমরা তিনজনে দাঁড়িয়ে আছি। একটা শিয়াল পর্যন্ত এই দুর্যোগে আশ্রয় ছেড়ে বাইরে বের হয়নি। তবে এক্ষুনি যেটা দেখলাম সেটা কি ছিল? চোখের ভ্রম ভেবে আবার মাছ ধরতে লাগলাম, কিন্তু ঠিক সেই সময় আমার পাটা কেউ যেন টানতে লাগলো। প্রায় কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে আছি আমি। পাটা জলের তলা থেকে টানতেই শিউরে উঠলাম। সঙ্গে সঙ্গে ধরপড় করে জল ছেড়ে বাঁধার জলে পা দিলাম। আমার এইরকম অবস্থা দেখে ঝন্টু কাকা বলে উঠল, হ্যাঁ, হে কি হলো বাবলু? এইরকম করে উঠে গেলি কেন? আমি কিছু বলতে যাব, ঠিক সেই সময় আমি যা দেখলাম তাতে আমার বুকের রক্ত জল হয়ে গেল। ঝন্টু কাকা আর মন্টু মামার পাশে ওই দুজন কে দাঁড়িয়ে আছে? যে কালো দুটো অবয়বকে ক্ষণিকের জন্য আমি এক্ষুনি রাস্তায় দেখেছি, তারাই এখন ওদের পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করতে যাব, ঠিক সেই সময় আবার ওই দুটো অবয়ব কোথায় যেন মিলিয়ে গেল। আরে আরে হলোটা কি তোর? বলবি তো, কিছু বলছিস না কেন? না কিছু না, বলছি উঠে চলে এসো, দেরি করো না, তাড়াতাড়ি উঠে চলে এসো ওখান থেকে। কেন কেন রে, কি হলো? মাছ ধরবি না? আরে মাছ ধরা কোথায় দাঁড়িয়ে আছো দেখেছো? মাছ ধরতে ধরতে আমাদের তিনজনের এমন নেশা লেগে গেছে যে আমরা বুঝতেই পারিনি আমরা কোথায় দাঁড়িয়ে আছি। ভালো করে দেখো। সঙ্গে সঙ্গে ওরা যখন জায়গাটা দেখলো তখন ওরাও ধরপড় করে উঠে আসলো। আর একটা কথা বলি, আমি এক্ষুনি না দুটো কালো অবয়বকে দেখেছি, যাদের চোখ দুটো আগুনের ভাঁটার মতো জ্বলছে। কিন্তু আমি যখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তখন তখন শালা দেখি হাওয়ার মতো শালা মিলিয়ে যাচ্ছে। এবার বাড়ি চলো, এখানে না থাকাই ভালো। চলো চলো চলো, বাড়ি চলো। ঠিক বলেছিস, চল বাবলু, বাড়ি যাওয়া যাক। আকাশের অবস্থাও ভালো নয়, বৃষ্টি আসতে পারে। এগিয়ে যাচ্ছি সামনের দিকে, ঠিক সেই সময় বিদ্যুতের উজ্জ্বল আলোয় স্পষ্ট দেখলাম দুটো লোক আলের ওই পারে দাঁড়িয়ে আছে। এইবার সে কিন্তু আর মিলিয়ে গেল না, এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে রইল। আমরা তিনজনে একে অপরের দিকে তাকালাম। এক অপার্থিব কণ্ঠস্বর ভেসে এলো আমাদের দিকে। সেদিন রাতে তোরা বেঁচে গিয়েছিস, তবে আজ আর বাঁচবি না। আজ আর বাঁচবি না, আর বাঁচবি না। বুকের কাজটা কেমন যেন করতে লাগলো। এমন এক জায়গা যে কিছু ঘটলে গলা ফাটিয়ে চিৎকার করলেও সাহায্যের জন্য কেউ এগিয়ে আসবে না। নলিকাটার গ্রামের মানুষেরা এখন সবাই ঘুমে আচ্ছন্ন। দুটো অবয়ব আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে। সেই সময় মনে মনে ভাবছি ছুটে পালাবো, কিন্তু কিন্তু ওরা দুজন কি সেটা না জেনে যাই বা কি করে। চৌকিটা শক্ত করে ধর, বেশি ধানাই ফানাই করলে সোজা চালিয়ে দিবি, যা হবে দেখা যাবে। সাবধান সাবধান, প্রেতাত্মাও হতে পারে, ভালো করে ধর। জলের মধ্যে এতক্ষণ দাঁড়িয়ে থাকতেই
অস্বস্তি লাগছিল। মনে হচ্ছিল ছুটে বাড়ির দিকে পালিয়ে যায়, কিন্তু ওই অবয়বগুলি যদি আমাদের পিছন পিছন ছুটে আসে তখন? হ্যাঁ, যে দুজন আমাদের দিকে এগিয়ে আসছিল তাদের হাঁটার ভঙ্গিতে কোনো জড়তা নেই। একদম তারা সামনে এসে পড়েছে। ঠিক সেই সময় একটা ভয়ানক বাজ পড়ল। সে কি বিকট আওয়াজ! আমার পিছনে দাঁড়িয়ে থাকা তাল গাছের একটা ডাল মট করে ভেঙে পড়ল, আর সাথে সাথেই চারদিক থেকে এক বিকট বিদ্রুপের হাসিতে রাত্রির অন্ধকার চিরে ফেরে চৌচির হয়ে গেল। আমাদের গা শিউরে উঠল আতঙ্কে। কালো অবয়ব দুটিকে আবার আমরা দেখতে পেয়েছি বিদ্যুতের আলোতে। তারা জাম গাছের ওপরে এখন ঘাপটি মেরে বসে আছে। আমি চোখের পলক ফেলা মাত্রই তারা দুজন লাফিয়ে পড়ল নিচে। তারপর আমাদের দিকেই ছুটে এলো। তাদের আগুনের ভাঁড়ার মতন জ্বলন্ত দু চোখে ঘৃণা, নিষ্ঠুরতা ও বিদ্রুপ মিশানো। সে কি ভয়ঙ্কর দৃষ্টি! তারা দুজনেই চায় আমাদের তিনজনকে নৃশংসভাবে হত্যা করতে। ভয়ে দিশেহারা হয়ে আমরা দৌড় দিলাম। জলের মধ্যে বেশি জোরে ছুটে যাওয়া যায় না, পড়ে যাওয়ার ভয় বেশি থাকে। তাও আমরা থামলাম না, দ্রুত দৌড়াতে লাগলাম। পিছন থেকে ভেসে আসছে অলৌকিক কণ্ঠস্বর। পালাবি কোথায়? কোথায় পালাবি? তোদের মৃত্যু আমাদেরই হাতেই হবে। রাত তখন প্রায় 2টো। বাড়ি এসে গা হাত পা ধুয়ে চুপচাপ গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে বাড়িতে চা না খেয়ে সাইকেল চেপে চললাম পার্থদার চায়ের দোকানে। সেখানে যেতেই দেখলাম ঝন্টু কাকা আর মন্টু মামা বসে আছে। ঝকঝকে রোদ্দুরে ভেসে যাওয়া পৃথিবীর রূপ দেখে আমার নিজেরই সন্দেহ হতে লাগলো, সত্যি কি কাল রাত্রে কিছু ঘটেছিল? চা নিয়ে তাদের কাছে বসতেই ঝন্টু কাকা বলল, হে, তোর মা কি অন্তর্যামী নাকি রে? অবাক হয়ে বললাম, কেন বলো তো? হ্যাঁ, হে, কাল যা বললো তাই হয়ে গেল। হ্যাঁ, আমি জীবনে তো এরকম জিনিস চোখে দেখিনি। বেকার বেকার তোকে ফাঁসিয়ে দিলাম রে। তুই আমাদের থেকে ছোট, তাও আমরা তোর সাথে বন্ধুর মতো ঘুরি। তুইও তেমনি তোর বয়সের ছেলেদের সাথে না ঘুরে আমাদের সাথেই ঘুরতে তোর বেশি ভালো লাগে, তাই কেসটা তুইও খেলি। তোমরা নামে আমার কাকা মামা, কিন্তু তোমরা আসলেই আমার প্রিয় বন্ধু। তোমাদের কাছে থেকে অনেক কিছু শেখা যায় এবং জীবনের মূল্যবান অভিজ্ঞতা পাওয়া যায়। আমরা একসাথে যখন খাদে পড়েছি, আবার একসাথে খাদে থেকে উঠব। কেউ কাউকে ছাড়বো না, এই আমি বলে দিলাম। চা শেষ হয়ে গিয়েছে। ঠিক এই সময় মন্টু মামা আমার গায়ে হাত রেখে বলল, হ্যাঁ রে, তোর আমাদের ওই অবনী ঠাকুরের কথা মনে আছে? কেন থাকবে না? নলিকাটার মোড়ের ধারে ওই শিবতলার মন্দিরের পাশেই তো ওনার বাড়ি। এখন তো নতুন বাড়ি করেছে। বড় মাপের তান্ত্রিক উনি। মনে হয় আমাদের এই দিকের ব্যাপারটা জানে না। জানবে কিভাবে? উনি তো তেমন একটা বাইরে বের হন না। বলছি, যা হবে আজকে, ওনাকে সমস্ত ব্যাপারটা খুলে বললে উনি কিছু একটা করতে পারে। দেখ, কালকের পর থেকে আমরা এটা বুঝতে পেরে গিয়েছি এটা কোনো প্রেতাত্মার কাজ, এবং ওই গৌরহরিকে মেরেছে, আবার ওই ভোলাপালকে মেরেছে। মোট কথা আমরা সবাই জানি হারু এটা করেছে। কিন্তু কিন্তু জানতে চাসটা কি? মানে ওনার কাছে কিসের জন্য যাবি? এই কেসটা মেটাতে। হারু আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, ও গৌরহরিকে মেরেছে। ওর ওপরে আমাদের রাগ থাকাটা স্বাভাবিক, কিন্তু কিন্তু ও এখন কোনো রক্তে মাংসের মানুষ নয় যে ওকে মারপিট করে সব কিছু সমাধান করে নেব। এখন ওর গায়ে প্রচুর শক্তি, ওকে
ওকে শেষ করতে গেলে আমাদের অবনী ঠাকুরকে দরকার। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস মন্টু। চল চল যাওয়া যাক। হাঁটতে হাঁটতে তিনজনের শিবতলার মন্দিরের সামনে গিয়ে হাজির হলাম। এই তো অবনী ঠাকুরের বাড়ি। দরজায় ধাক্কা মারতেই একটা 11-12 বছরের ছেলে এসে দরজা খুলে দিল। তারপর দরজা খুলেই আমাদের দিকে এসে বলল, কারা তোমরা? কি চাই? অবনী ঠাকুর বাড়ি আছেন? হ্যাঁ আছে। কি দরকার আমাকে বলুন। ঠিক এই সময় একটা ঘর থেকে বেশ গম্ভীর গলায় একটা কণ্ঠ ভেসে এলো। ক্যাম্পা, এই ক্যাম্পা, আমার গরম জলটা কই? তাড়াতাড়ি নিয়ে আয়। দূর বুড়ো, সবসময় শুধু জ্বালায়। আমরা ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম তখন দেখলাম অবনী ঠাকুর গরম জল পান করছেন। আমাদের দেখতে পেয়ে তিনি হাত দেখিয়ে আমাদের তক্তপোষে বসতে বললেন। গরম জল খেয়ে নেওয়ার পর তিনি ক্যাম্পাকে বাইরে যেতে বললেন, কিন্তু ক্যাম্পা যেতে চাইল না। বেশ বোঝাই যাচ্ছে অবনী ঠাকুরের অ্যাসিস্ট্যান্ট ক্যাম্পা। যাই হোক, আমরা সমস্ত কথা অবনী ঠাকুরকে বললাম। সব শুনে তিনি গম্ভীর ভাব নিয়ে কিছুক্ষণ জানলার বাইরের দিকে তাকালেন। বিড়বিড় করে কি একটা মন্ত্র পাঠ করছিলেন মনে হয়। তারপরে বেশ গম্ভীরভাবে আমাদের দিকে তাকিয়ে বললেন, শোনো, ওখানে 3 জনও থাকতে পারে একসাথে। একজন গেছো ভূত হয়েছে, একজন হয়েছে দেউ, আর একজন হয়েছে কানা ভুলো। খুব শক্তিশালী এই প্রেতাত্মা। তোমাদের ভাগ্য ভালো যে কাল তোমরা বেঁচে ফিরে এসেছো। এমনিতেই নলিকাটার গোভাগার জায়গাটা একদমই ভালো নয়। সন্ধ্যার পর তো ওইখানে যাওয়াই উচিত নয়। তাও অনেক মানুষ নিজেকে সাহসী ভেবে ওইখানে যায়, পরে সেই আমার কাছেই ছুটে আসে ঝাড়ফুঁক করানোর জন্য। যাই হোক, আমি তোমাদেরকে সাহায্য করব। কি ক্যাম্পা, করবো তো সাহায্য? হ্যাঁ করো, এ আবার বলার কি আছে? বাহ, তাহলে তো করতেই হবে। যাক, শোনো তাহলে একটা কথা বলি। তোমরা আজ রাতেই মাছ ধরতে বের হবে, আমিও তোমাদের সাথে যাব। বহু বছর হলো মাছ ধরতে গিয়েছি। তোমরা মাছ ধরতে যাওয়ার কথা বললে বলেই ইচ্ছাটা আমারও হলো। শোনো তাহলে, তোমরা তৈরি থেকো, রাত 10টার দিকে আমি যাচ্ছি। অবনী ঠাকুরের বাড়ি থেকে বেরিয়ে এসে আমি একটু অবাক হয়ে বললাম, ওনার কাছে এলাম সাহায্য চাইতে, আর উনি বলছেন মাছ ধরতে যাব। বুঝতে পারছি না, আজ রাতে ফের মাছ ধরতে যাওয়ার কথা বলতো। ইনি কি তন্ত্রগিরি করে ভুলে গিয়েছে নাকি মন্টু মামা? না রে, আমার মনে হচ্ছে উনি যাচ্ছে মানে কিছু একটা তো করবেই। ভুলে যাস না, উনি কিন্তু মস্ত বড় মাপের একজন তান্ত্রিক। আরে দেখাই যাক না আজ রাতে কি করে। রাত তখন প্রায় 10:30। আমরা 4 জন মাঠে দাঁড়িয়ে আছি। কালকের মতোই জাল, চৌকি, ছিপ নিয়ে এসেছি। অবনী ঠাকুর এইগুলো আনতে বলেছিল আমাদের। আকাশের দিকে তাকিয়ে একবার দেখলাম, কালো চাদরে মুড়ে গিয়েছে আকাশটা। প্রকৃতি আজও পুরোপুরি থমথমে হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের ব্যবধানেই তুমুল ঝড় বৃষ্টি নামবে। অবনী ঠাকুর বলল, ঠিক কালকের মতোই ওই গোবাগারের সামনে গিয়ে আমরা মাছ ধরব। তবে খুব সাবধান, যে কোনো মুহূর্তেই ওরা কিন্তু ঘিরে ধরতে পারে আমাদের। আর আমি চাই তাই করুক ওরা। কি বলছেন আপনি? তাই করুক মানে? আপনি কি চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। তোমাকে বুঝতে হবে না বালক, তুমি যেমন মাছ ধরো তেমনই ধরো, বাকিটা আমি দেখে নেব। জল মারিয়ে মারিয়ে আমরা এগিয়ে গেলাম গোভাগারের সামনে।
টর্চ লাইট মেরে দেখলাম আজও শিং, মাগুর, পোনা, চারা, কই, শয়ে শয়ে মাছ খেলছে। উফ, এসব মাছ দেখে তো আর থাকাই যায় না। যারা মাছ ধরে তারাই জানে কি আনন্দ মাছ ধরায়। মেঘটা গুড়গুড় করে ডাকছে। আমরা তিনজনই মাছ ধরতে শুরু করলাম। অবনী ঠাকুর একভাবে দাঁড়িয়ে চারিদিকটা পর্যবেক্ষণ করছিল। মাছ ধরে ব্যাগটা প্রায় ভরে উঠেছে, কিন্তু তখনও কোনো গন্ডগোল হলো না। একসময় অবনী ঠাকুর হাঁক দিয়ে বলল, উঠে পড়ো জল থেকে, তাড়াতাড়ি উঠে পড়ো। আমরা তাড়াতাড়ি ভাগাড়ের জল থেকে উঠে পড়লাম। ওনার কণ্ঠ শুনে আমাদের গলা শুকিয়ে আসছিল ভয়ে। কি থেকে কি হবে কে জানে। আমি জানি তোরা এখানেই আছিস, তাড়াতাড়ি বেরিয়ে আয়, শিকার আমাদের এই হাতে। বুকের বাম পাশে তিলে তিলে ছড়িয়ে পড়ল একটা শিরশিরে অজানা অনুভূতি। বোধহয় এই অনুভূতির নামই ভয়, আতঙ্ক, শিহরণ। তার কারণ আমরা যাকে অবনী ঠাকুর ভেবে বিশ্বাস নিয়ে মাঠে এসেছি, সে আসলে অবনী ঠাকুর নয়, সে হলো এক প্রেতাত্মা। তার মানে এই ভুলোভূতি এই কাজই করেছে। সেই অবনী ঠাকুরকে গন্তব্য ভুলিয়ে দিয়ে ঘোরের মধ্যে ফেলে দিয়েছে এবং অচেনা স্থানে নিয়ে চলে গেছে। এই সময় সেই দুটো কালো কুচকুচে অবয়ব গাছের ডালের ওপর থেকে নেমে এলো টিকটিকির মতো। ভয়ে হুমড়ি খেয়ে জলে পড়লাম ধপ করে আমি। খিলখিল করে হাসি ভেসে আসছে তাদের থেকে। এক প্রেতাত্মা ধরা গলায় বলল, কি বলেছিলাম, তোরা বাঁচতে পারবি না, আমি তোদের বাঁচতে দেব না, দেব না বাঁচতে। যে প্রেতাত্মা অবনী ঠাকুরের রূপ নিয়ে এসেছিল সে যেন কোথায় মিলিয়ে গেল। ঝন্টু কাকা আর মন্টু মামা সাহস দেখিয়ে চৌকিটা হাতে নিয়েছিল, কিন্তু সেই প্রেতাত্মা চোখে কি ছিল জানি না, একবার চোখের পলকেই ঠিকরে গিয়ে পড়ল জলের ওপরে। ওরা জীবিত অবস্থায় এ মাঠ থেকে বেরোতে আর পারবো কিনা তার নিশ্চয়তা নেই। তার কারণ ওরা আমাদেরকে মারবে বলে এগিয়ে আসছে সামনের দিকে। আমি জল থেকে উঠে সেই সময় দৌড় লাগিয়েছি। হঠাৎ করেই অন্ধকারে উঁচুমুচু একটা কিসের সঙ্গে হোঁচট খেয়ে ফের ঠিকরে গিয়ে পড়লাম জলে। মনে হয় জলের মধ্যেই আতলা ইট ছিল, মাথায় লেগে ফেটে গেল। কিছু সেকেন্ড জলের মধ্যেই পড়ে আছি। এত যন্ত্রণা করছে যে মাথার ভিতরটা ঝনঝন করছে। ওদিকে শুনতে পেলাম ঝন্টু কাকা চিৎকার করছে ভয়। ছেড়ে দে, ছেড়ে দে গৌরী, ছেড়ে দে, আমাকে মেরে তোর কি লাভ? গৌরী, গৌরী ছেড়ে দে আমাকে, আমাকে ছেড়ে দে গৌরী। মরে গেলে কেউ কারোর নয়, এখন সবাই শত্রু। তোমাকে মেরে আমার সঙ্গী বানিয়ে নেব। কানে ভেসে আসছে দুরাগত মেঘ গর্জন, আর তারপরেই ভেসে এলো এক কণ্ঠ, ছেড়ে দে ওদের, না হলে এই নে, দেখ কেমন মজা। অবনী ঠাকুর। মুখ তুলে চেয়ে দেখি তিনি এসেছেন এবং কি যেন একটা মন্ত্র বিড়বিড় করে জপ করে কি একটা ছুঁড়ে দিতেই চিৎকার করে উঠল ওই সব প্রেতাত্মারা। আমরা এই গাছ ছেড়ে কোথাও যাবো না, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, আমাদের ছেড়ে দে, আমরা কারো ক্ষতি করবো না, করবো না,
গোলাপাল আর গৌরহরিকে প্রেতাত্মা বানিয়েছিস। আর কতজনকে নিজের কাছে রাখবি হারু? তোকে এখানেই শেষ করতে হবে, না হলে যাত্রা শেষ। হারু, তুই নিরুদ্দেশ। চলে যাচ্ছি, চলে যাচ্ছি, চলে যাচ্ছি, এদের নিয়ে চলে যাচ্ছি। ও ও ও ও ও চলে গেল, চলে গেল, চলে 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 যাচ্ছি। তারপর আর কি হয়েছে আমার মনে নেই। চোখ যখন খুলেছি তখন দেখি বাড়ির বিছানায় শুয়ে আছি। দিন দিনের পর মাঠে যখন গেলাম তখন দেখলাম ওই জাম গাছ আর সবেদা গাছ ভেঙে পড়ে গিয়েছে। মন্টু মামা বলল, চলে গিয়েছে, ওরা চলে গেছে। এখন আমরা মুক্ত হয়ে গেছি। মা মনসা আমার কৃপায় অবন ঠাকুর করে দেখিয়েছে, এবং তিনি আবারও আমাদের এই নলিকাটার গ্রামকে বাঁচিয়ে দিলেন। জয় মা মনসা মা, জয় মা। শুনছিলেন আজকের গল্প তন্ময় সরকারের লেখা নলিকাটার গোভাগার। আজ গল্প পাঠে ছিল তন্ময়, গল্পের সূত্রধর আমি সুমন। এছাড়াও অন্যান্য চরিত্রে ছিল গোড়া, প্রিয়াংশু, সুমনা, সৌম, বিট্টু ও আমি সুমন। থাম্বনেইল ডিজাইন করেছে দীপক। সাউন্ড ডিজাইন এবং এডিটিংয়ে ছিল তন্ময়। আর হ্যাঁ, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, এবং আরও নতুন নতুন নানান ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি অল অপশানে সেট করে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।